দেখুন, কেউ কেউ কথা রাখে। এই যেমন মেঘের বাড়ি পানিগোলায় থেকে ফেরার সময় মেঘ ভুলেছিল গ্রীষ্ম ছুটি ফুরলেই ফিরে যাব আবার। সত্যি, দেখুন মেঘ কথা রেখেছে। কয়েকদিনের প্রচন্ড গরমের পর মেঘ এবং তার দোসর বৃষ্টির আগমন খানিকটা স্বস্তির আভাস দিয়েছে এই বাংলাকে। তাহলে আর কি, চলুন বেরিয়ে পড়া যাক বৃষ্টি ভেজা বাংলার মুখ দেখতে। আসুন। আমরা ভোর ভোর বেরিয়ে পড়ি। আমাদের গন্তব্য কলকাতা স্টেশন। মিনিট 20 সময় লেগেছিল আমাদের বাড়ি থেকে পৌঁছতে। হাওড়ার মতো তো এই স্টেশনের ব্যস্ততা নেই, লোকজনও অল্প অল্প ট্রেন ছাড়ে। আমাদের ট্রেন দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, তাই ওভারব্রিজ দিয়ে 3 নম্বরে নামা। এখানে যদিও চলমান সিঁড়ি আছে, তবে সেই সময় সেটি বন্ধ ছিল। এই আমাদের ট্রেন, হাজারদুয়ারি এক্সপ্রেস। একেবারে নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিল। কিছুটা এগিয়ে যেতে চারপাশের দৃশ্যগুলো বদলে যাচ্ছে জানেন। এই যেরকম দেখুন, আহা, চোখ জুড়িয়ে যায়। উপরে জল ভরা মেঘ, নিচে সূর্য স্নান সেরে অপেক্ষা করছে বৃষ্টি স্নাত হওয়ার জন্য। গাছেরা সবুজ সবুজ, নানা রকম সবুজ। এর কিছুক্ষণ পরে, একেবারে নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগে, আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল গাড়ি, তাই সেখান থেকে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরোতে হবে। এই স্টেশনেও চলমান সিঁড়ি ছিল, কিন্তু তা চলছিল না। যাই হোক, ওভারব্রিজ দিয়ে উঠে এই মুর্শিদাবাদ স্টেশনে বাইরে বেরিয়ে এলাম। এই স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড। আমরা অবশ্য হোটেলের সাথে আগেই কথা বলেছিলাম, তাই হোটেল থেকে টোটো পাঠিয়ে দিয়েছিল। আমরা সেই টোটোতে উঠে রওনা দিলাম আমাদের হোটেলের পথে। পথে যেতে যেতে এই যে দেখছেন, এটি হচ্ছে সংশোধনাগার। মিনিট 10 সময় লাগলো স্টেশন থেকে এই হাজারদুয়ারি লালবাগ অঞ্চলে এসে পৌঁছতে। এই হলো আমাদের দুদিনের অস্থায়ী ঠিকানা, হোটেল মঞ্জুষা। কি সুন্দর বেগমবালিয়া ঝাড়টা দেখেছেন। হ্যাঁ, যে কথাটা বলার, এই হোটেলটার সাথে না আমার একটা নস্টালজিয়া কাজ করে। 2011 সালে আমরা 3 জনে এখানে এসেছিলাম। প্রায় 14 বছর বাদে এখানে এলাম। আগে চলুন রুমটা দেখে নিই আমরা। একদম বেসিক ছিমছাম রুম, এসি আছে, ডবল বেড খাট, কিন্তু অনায়াসে 3 জন শুতে পারে। বেশ বড়, 2খানা টেবিল, 2টো চেয়ার, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, একটা চমৎকার ওয়ার্ড্রপ আছে। আর এই হচ্ছে বারান্দা দিয়ে বেরোলেই দোতলার থেকে সামনে ভাগীরথী বয়ে চলেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, সোজাসুজি থেকে বাঁ দিকে হচ্ছে ইমামবাড়া এবং হাজারদুয়ারি, আর এই ডান দিকে হচ্ছে এদের পুরো বাগান। এই হোটেলটা শুধু হোটেল নয় জানেন, এটা হচ্ছে একটা গাছেদেরও সংগ্রহশালা। দেখাবো, বলবো সে গল্প আপনাদের ধীরে সুস্থে। একটু স্নান সেরে আমরা বেরিয়ে আসি। এই দেখুন, আমাদের গেট থেকে বেরিয়ে সামনে ইমামবাড়া। 14 বছর আগের পুরনো স্মৃতিকে মাথায় রেখে আমি আর শাশ্বতী হাঁটতে শুরু করি সামনের রাস্তাটা দিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ বাড়ি, ওটাই তো হাজারদুয়ারি। কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে বুঝতে পারি সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। যেরকম এই রাস্তা দিয়ে ঢোকার রাস্তাটাও বন্ধ এবং দোকানগুলো বন্ধ হয়ে গেছে। তাই আবার ফিরে এসে ঘুরপথে হাজারদুয়ারিতে প্রবেশ করি। এই যে হাজারদুয়ারিতে ঢুকলাম, পাশেই হচ্ছে টিকিট ঘর। এটা হাজারদুয়ারির যে মিউজিয়ামটি আছে তার টিকিট এখান থেকে পাওয়া যায়। আপনাদের সঙ্গে যদি ক্যামেরা থাকে তাহলে কিন্তু সেই ক্যামেরা এখানে জমা রাখতে হবে। ইদানিংকালে অবশ্য মোবাইল আর জমা রাখতে হয় না। এই হলো হাজারদুয়ারি প্যালেস। এখন মজার ব্যাপার হচ্ছে, মুর্শিদাবাদ যাব বললেই চোখের সামনে ভেসে ওঠে হাজারদুয়ারি, আর হাজারো কথার মধ্যে দিয়ে যার নাম বারবার উঠে আসে তিনি নবাব সিরাজদৌল্লা। কিন্তু এই হাজারদুয়ারি প্যালেসটি কিন্তু সিরাজদৌল্লা তৈরি করা নয়। এটি হচ্ছে ঘড়ি ঘর। অনেকে বলে লন্ডনের বিগ বেনের মতো, কিন্তু তা নয়, এটি একটি ঘড়ি ঘর। এবং মজার দিকটা দেখুন, এই যে ঘড়ির ডায়ালটি, এটা পশ্চিম দিকে মুখ করা। পশ্চিমে ভাগীরথী,
তাই ভাগীরথী দিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য বা যাতায়াতের জন্য যেসব নৌকো যেত, যাত্রীরা যেত, মাঝি মাল্লার যেত, তাদের সময় দেখার জন্য ঘড়ির ডায়ালটা ওদিকমুখ করা আছে। আর এটা হচ্ছে ইমামবাড়া, সব থেকে বড় ইমামবাড়া ভারতবর্ষের। একমাত্র মহরমের সময় এই ইমামবাড়ার দরজা খোলা হয়, বাকি সময় বন্ধ থাকে। পবিত্র জিনিসপত্রে দয়া করে কেউ হাত দেবেন না। ধর্মীয় স্থানে নির্দিষ্ট জায়গায় ধূপবাতি এবং বিভাগ, স্টেট ম্যানেজারের করণ, মুর্শিদাবাদ স্ট্রিট, লালবাগ নেতাজি মার্কেট, তৃতীয় তল, লালবাগ, মুর্শিদাবাদ। সর্বসাধারণের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি। এটি হলো বাচ্চেওয়ালি কামান। শোনা যায় একবারই এই কামান থেকে গোলা ছোড়া হয়েছিল এবং তার যে তীব্রতা, সেই বিস্ফোরণের যে আওয়াজ, তাতে পার্শ্ববর্তী অঞ্চলের যত গর্ভবতী মহিলা ছিলেন তাদের সেদিনই প্রসব হয়ে যায়। এই হাজারদুয়ারি প্যালেস সংলগ্ন অঞ্চলটিতে দুটি মাত্র স্থাপত্য রয়েছে যা সিরাজ তৈরি করেছিলেন, হলুদ মসজিদ আর একটি হলো এই মদিনা। এটিও সিরাজ নির্মাণ করেন। শোনা যায় মক্কা থেকে মাটি নিয়ে এসে এই মদিনাতে স্থাপিত করা হয়, যাতে যেসব গরিব মুসলমান প্রজা যারা মক্কা যেতে পারবেন না, তারা এখানেই তাদের প্রার্থনা সেরে নিতে পারেন। এই হাজারদুয়ারি প্রাসাদটি নির্মাণ করেছিলেন নবাব নাজিম হুমায়ুন খাঁ। এই স্ট্রাকচারটার মধ্যে একটা ইউরোপীয় টাচ আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং হাজারদুয়ারি এই শব্দটার মধ্যেই রয়েছে যেন হাজারটা দুয়ার আছে। হ্যাঁ, দেখলে হাজারটা দুয়ার আপনারা গুনতেও পারবেন, কিন্তু মজাটা হচ্ছে সমস্ত দুয়ার কিন্তু আসল নয়, কিন্তু দেখতে অবিকল দুয়ারের মতো। এখন এই হাজারদুয়ারি প্যালেসটি একটি চমৎকার সংগ্রহশালা। এরকম মিউজিয়াম খুব কম আছে। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রপাতি, নবাবদের ব্যবহারের জিনিসপত্র সমস্ত রাখা আছে। এটা হলো আজিমুন্নিসা বেগমের সমাধিক্ষেত্র। আজিমুন্নিসা বেগম ছিল বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলিকার একমাত্র কন্যা। তিনি প্রথমে এখানে একটি মসজিদ নির্মাণ করেন যা এখন ভগ্নপ্রাপ্ত, এবং তারও ইচ্ছে ছিল তার বাবার মতো মসজিদের নিচে তার কবরটি থাকবে। আর আজিমুন্নিসা বেগমকে নিয়ে অনেক ধরনের বিচিত্র কথাবার্তা, যা পুরোটাই গুজব। এটা হচ্ছে জাফরগঞ্জ কবরস্থান। জাফরগঞ্জ কবরস্থান মির জাফর 3.5 একর জমির উপর একটি জায়গা সংগ্রহ করেছিলেন, এবং সেখানে শোনা যায় যে মির জাফর এবং তার বংশের সব লোকেদেরই ওইখানে কবর দেওয়া হয়েছে। তবে জাফরগঞ্জ কবরস্থানে বাংলার নবাব পরিবারের আরো কারো কারো কবর রয়েছে, যেরকম নাজিম হুমায়ুন জা তস্তি, উমদাতুন নিসা বেগম, আমিরুন নিয়াদুল ওয়ালা বেগম, সুলতানা গেটিয়ারা বেগম, এইরকম বহু মানুষের এইখানে সমাধিস্থ করা হয়েছে। মির জাফরের কবরটি উল্লেখযোগ্য। নেমক হারাম দেউড়ি। দেউড়ি মানে দরজা, নেমক হারাম মানে বিশ্বাসঘাতক। অদ্ভুতভাবে দেখুন এই গেটে কালো পতাকাটা উঠছে। আমি জানি না বিশ্বাসঘাতকতা করে মনিবকে মেরে, ভাইকে মেরে অনেকেই সিংহাসন দখল করেছেন, কিন্তু বিশ্বাসঘাতক বললেই শুধু মির জাফরের নাম কেন ভেসে ওঠে, এই এক অদ্ভুত রহস্য আমার কাছে। যাই হোক, এই নেমক হারাম দেউড়িতে ঢুকলেই এগিয়ে গেলে একটা সাদা প্রাইভেট অঞ্চল আছে, যার ভেতরেই ছিল মির জাফরের বাড়ি। সম্ভবত এখন তার বংশধরেরা কেউ কেউ ওখানে থাকেন। ভেতরে প্রবেশের অনুমতি নেই, এবং শুনেছি তার বংশধরেরাও নিজেদের পরিচয় গোপন রাখতেই ভালোবাসেন। আসলে এই বিশ্বাসঘাতক তকমাটা অজান্তেই যেন তাদের গায়েও লেপটে গেছে। মুর্শিদাবাদের সব থেকে
জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে আছে এই কাঠগোলা বাড়ি। বাগান ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো ভাস্কর্য আপনাকে মুগ্ধ করবে। এখন এই জায়গাটা কিনে বাগান বাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগার। তারা ছিলেন 4 ভাই, লক্ষ্মীপত, জগপত, মহিপত এবং ধনপত। এই 4 ভাই এখানে একসঙ্গে থাকতেন। আমরা বাগানে ঘুরতে ঘুরতে দেখে নেব এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে, সেরকমই একটি পোস্টার আছে। এইটি হচ্ছে ত্রিতল বাউল। শোনা যায় জল সংরক্ষণের জন্য এটি নির্মাণ করা হয়েছিল এবং বলদে টানা বালতি দিয়ে এখান থেকে জল তোলা হতো। গ্রীষ্মপ্রধান দেশে জলটা খুব জরুরি, তাই জন্য এই সংরক্ষণ করার ব্যবস্থা। কেউ কেউ বলেন নিচ দিয়ে সুড়ঙ্গ একেবারে সোজা ভাগীরথীর পশ্চিম পারে জগৎ শেঠের বাড়ির সাথে যুক্ত ছিল। আর এই হলো কাঠগোলা প্যালেস। প্যালেসই বটে। এখন কাঠগোলা প্যালেস নাম কেন হয়েছিল? অনেকে বলেন কাঠের গোলা ছিল দুপাশে, গেটের দুপাশে। কেউ কেউ বলেন কাঠগোলাপের ব্যবসা করতেন এরা, তাই জন্য। জৈন ধর্মের লোকেরা মাছ খায় না, কিন্তু মাছের প্রতি এদের দরদ আছে। শোনা যায় পুকুরে 2টি বৃহদাকৃতির মাছ, একজনের নাম হীরা আর একজনের নাম মতি, মারা যাবার পর এখানে কবর দিয়ে রাখা হয় এবং এই ফৌড়াটি নির্মাণ করা হয়। রানীরা নাকি একজনের নাকি হীরের নথ এবং আরেকজনের নাকি মতির নথ লাগিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে নাগেশ্বর গণেশ। সাধারণত আমরা সিদ্ধিদাতা গণেশের ছবি দেখে অভ্যস্ত। এ হচ্ছে নাগেশ্বর গণেশ। দেখুন বাম দিক থেকে ডান দিকে আড়াআড়ি ভাবে সাপটি রাখা আছে। এইবার হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি সামনে জৈন মন্দিরের দিকে। ঢোকার গেটের দুপাশে 2টি সিংহ রয়েছে, আর সামনে এইটি হচ্ছে হনুমানজির মন্দির, আর ডান দিকে হচ্ছে আসল জৈন মন্দিরটি, যার সামনে রয়েছে ফুলের বাগান, মূলত গোলাপের বাগান। কিন্তু এখন তো গোলাপ নেই, শীতকালে আসলে পুরো বাগান ভর্তি গোলাপ থাকে। এইবার আমরা এগিয়ে যাই এই প্রাসাদের আরেকটি উল্লেখযোগ্য জায়গার দিকে। এই সামনে যেটি হচ্ছে নাচমহল। একে শীষমহলও বলা যেতে পারে। এই নাচের জায়গাটা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা ছিল। শুনেছি সেই সময় নবাবরা বা ইংরেজ সাহেবরা এখানে আসতেন নাচ গান শুনতে। সেই সময় এক বিখ্যাত বাইজি হীরাবাই এখানে তার নাচের অনুষ্ঠান করে গিয়েছে। এই প্যালেসটিতে এখন কিন্তু একটি সংগ্রহশালা আছে। আপনারা আসতে পারেন। দুগার ভাইদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের স্ত্রীদের ব্যবহৃত শাড়ি গয়না এখানে রাখা আছে। দুর্দান্ত লাগবে দেখতে, মিস করবেন না কিন্তু। এরপর আমরা এগিয়ে চলি জগৎ শেঠের বাড়ির দিকে। জগৎ শেঠ নামটার মধ্যেই তার পরিচিতি লুকিয়ে আছে। হ্যাঁ, তিনি ছিলেন পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যবসায়ী। লোকে বলে মির্জাফর একমাত্র বিশ্বাসঘাতক, কিন্তু না, সিরাজের বিরুদ্ধে জগৎ শেঠও কিন্তু কম বিশ্বাসঘাতকতা করেনি। তিনি মির্জাফরের সাথে হাত মিলিয়েছিলেন এবং পরবর্তীকালে ইংরেজদের কৃপাধন্য হন। আর কি অ্যামেজিং দেখুন, সেই জগৎ শেঠের বাড়ির সামনেই নেতাজির আবক্ষ মূর্তি। একজন ইংরেজকে ডেকে এনে তার দালালি করলো, আরেকজন ইংরেজকে দেশ থেকে তাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো। যাই হোক, জগৎ শেঠের বাড়িতে একটি চমৎকার মিউজিয়াম আছে। সেই সময় অনেক ব্যবহৃত জিনিসপত্র, মুদ্রা ইত্যাদি রাখা আছে, সেগুলো দেখতে পারেন, ভালো লাগবে। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়িটি হচ্ছে রাজা দেশবী সিংহর নির্মিত পুরাতন প্রাসাদের পাশেই অবস্থিত। বর্তমান যে প্রাসাদটি দেখছেন, এটা 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর নির্মাণ করেছিলেন। দেবী সিংহ ছিলেন ব্রিটিশ রাজের সময় কর সংগ্রাহক। উনি মূলত এই কর খাজনা আদায় করতেন। পানিপথ থেকে এসে এখানে ব্যবসা শুরু করেন ব্রিটিশ আমলে, এবং ধীরে ধীরে ব্রিটিশদের খুব কাছের লোক হয়ে ওঠেন। অসম্ভব কঠোর একজন লোক ছিলেন, মানে প্রজাদের উপর
প্রচন্ড অত্যাচার করতেন, মানে সাহেবরা যা অত্যাচার করতো তার থেকে অনেক বেশি। এই বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখা আছে। এটি একটি দামি সুরার পাত্র। বাড়িতে যখন বড় বড় নাচ গানের আসর বসতো, ইংরেজ সাহেবরা আসতো, তখন এই পাত্র থেকেই তাদেরকে সুরা ঢেলে দেওয়া হতো। এই বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখা আছে। এই যেরকম এখানে কিছু যে পুরনো দলিল দেখছেন, এইগুলো হচ্ছে বহু মানুষের দলিল তার কাছে জমা থাকতো, তার বিনিময়ে উনি ধার দিতেন। আসুন বাড়িটা ঘুরে ঘুরে দেখা যাক। এইবার আমরা ভেতরটা ঘুরে ঘুরে দেখি। এই নরসিংপুর রাজবাড়ির এই মন্দির এবং মন্দিরের প্রাঙ্গণের এই চারপাশে যে জায়গাটা দিয়ে আমি হাঁটছি এখন, এর পাশে যে ঘরগুলো আছে, প্রত্যেকটা ঘরে নানা দেবদেবীর মূর্তি। এত অসংখ্য দেবদেবী যাদের অর্ধেকের নাম আমি নিজেও জানি না। এখানে আমি প্রথম যমরাজের মূর্তি দেখলাম। ভাবুন, একজন প্রচন্ড নৃশংস রাজা যে ভীষণ অত্যাচারী ছিল, উল্টো দিকে সে পৃথিবীর যত দেবদেবী আছে সবাইকে নিজের ঘরে স্থান দিয়েছে, যেন পাপ সব দেবতা নিয়ে চলে গেল। ঈশ্বর। এবার আমরা এগিয়ে চলি ওয়াসিম মঞ্জিলের দিকে। এটা হচ্ছে ওয়াসিম মঞ্জিল। এই ওয়াসিম মঞ্জিলটা দেখুন এমন ভাবে নকশা করা হয়েছে, দেখতে কিছুটা দুর্গের মতো, এবং কোনায় কোনায় রাখা আছে ছোট ছোট টাওয়ার বা বুর্জ। এটা 120 বছরের পুরনো একটি ভবন। মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল, আবার 2023 সাল থেকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়, এবং তখন থেকে আবার আমাদের মতো সাধারণ দর্শকের জন্য খুলে দেওয়া হয়েছে। এই নবাবী আমলের ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা আছে। চমৎকার কিছু কিছু গ্রিক আদলে তৈরি মূর্তি আছে। এক কথায় প্রাসাদটি কিন্তু সত্যি দেখার মতন। এখানে একটি মিউজিয়ামও আছে, তবে আমাদের দুর্ভাগ্য দেরি হয়ে যাবে, আমরা মিউজিয়ামে সেদিন আর ঢুকতে পারিনি। আপনারা কিন্তু 4টের আগেই আসার চেষ্টা করবেন এবং অবশ্যই মিউজিয়ামটি দেখবেন। ভীষণ সুন্দর মিউজিয়াম। এরপর হোটেলে ফিরে আসি। ধীরে ধীরে সূর্যের বাড়ি ফেরা দেখতে থাকি। বাড়ি ফেরার আগে সে কমলা আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে ভাগীরথী জলে, আর ভাবি এত বিশ্বাসঘাতকতা, রক্তপাত, ক্ষমতা দখল, শেষ পর্যন্ত কি হাতে থাকে আর? আস্তে আস্তে আর একটু সূর্য নামে। গুলজার সাহেবের একটা কবিতা মনে পড়ে, যেন এই সময়টা, এই ধীরে ধীরে স্রোতের বয়ে চলা, পাখিদের ঘরে ফেরা, কাঠবিড়ালির ইতস্তত ছুটোছুটিকে সাক্ষী রেখে এই কবিতাটা যেন আরো কাছের মনে হয়। বলি, आहिस्ते चल जिंदगी, अभी कई कट चुकाना बाकी है, कुछ दर्द मिटाना बाकी है, कुछ फर्ज निभाना बाकी है। रफ्तार में तेरे चलने से कोई रूठ गए, कोई छूट गए, रूठों को मनाना बाकी है, रोते को हंसाना बाकी है, कुछ रसरते अभी अधूरी है। বড্ড সত্যি কথা, তাই না? এটা না থাকলে জীবন কি বলুন? কি লাইন! कुछ हसरते अभी अधूरी है, कुछ काम भी और जरूरी है, ख्वाहिशें जो घुट गए इस दिल में, उनको दफनाना अभी बाकी है, कुछ रिश्ते बनके टूट गए, कुछ झूठते झूठते छूट गए, उन टूटे छूटे रिश्तों के जख्मों को मिटाना बाकी है। तू आगे चल, मैं आता हूं।
क्या छोड़ के तुझे जी पाऊंगा। इन सांसों पर हक है जिनका, उनको समझना बाकी है। आहिस्ते चल जिंदगी, अभी कई कर चुकाना बाकी है। आहिस्ते चल जिंदगी, अभी कई कर चुकाना बाकी है। শুভরাত্রি। দেখা হবে কাল সকালে।